যে আদালত বলছে ওই নির্বাচনটাই অবৈধ, তাহলে মেয়র হিসেবে শপথ নেন। একই ব্যক্তি একই সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ার অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার আর কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে কিনা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নবনির্বাচিত মেয়র ইশরাককে এবার সাংবাদিকের প্রশ্ন, বিএনপি তো নির্বাচনে অংশগ্রহণ করেনি, আপনি মেয়র হলেন কিভাবে? গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। একই ব্যক্তি একই সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ার অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার আর কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে কিনা? না, পারে না। আচ্ছা, মনে হয় না, আমার যতটুকু নলেজ আছে। আচ্ছা, তাহলে একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হতে পারে কিনা? এটা তো কমপ্লিটলি ডিফারেন্ট একটা সিনারিও আপনি বললেন। একটা হলো পলিটিক্যাল, আপনার রাষ্ট্র পরিচালনা, রাজনৈতিক দলের প্রধান এবং সংসদের প্রধান, আর আপনি বলছেন যে একই পেশার তিনটা ডিফারেন্ট ব্রাঞ্চের প্রধান, তো মানে অথবা তিনটা ব্রাঞ্চের এক্সপার্টিস হতে পারে কিনা। দুইটা তো অবশ্যই এক না। আপনি দেখেন, তিনটাই হলো একটা লিডারশিপ পজিশন। সরকার প্রধানও একটা সরকারের প্রধান, অর্থাৎ একজন লিডার। সংসদীয় নেতা যিনি হবেন তিনিও লিডার, এবং পলিটিক্যাল পার্টির যিনি প্রধান তিনিও লিডারশিপের জায়গায় থাকেন। তা আমাদের বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্রের যে অবস্থা আমরা রয়েছে অনেক আর্লি স্টেজে, এই জায়গাতে আমি মনে করি যে একই ব্যক্তি তিনটা জায়গার প্রধান হতে পারেন। এই কারণেই, তা না হলে পরে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে, এবং সেই জায়গাতে বারে বারে যদি এই ধরনের বাধা আসে বা একটা কনফ্লিক্ট তৈরি হয়, তাহলে কিন্তু রাষ্ট্র পরিচালনায় যেরকম একটা বিঘ্ন সৃষ্টি হবে, সেরকম দলীয় শৃঙ্খলাতেও একটা সমস্যা তৈরি হতে পারে। সংসদেও যখন আইন পাশ করবেন আপনি বা বিভিন্ন ধরনের বিল উত্থাপন হবে, তখন কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হতে পারে। তো আমি মনে করি আর্লি স্টেজ অফ ডেমোক্রেসিতে ইটস ওকে টু হ্যাভ এক ব্যক্তি যদি তিনটা দায়িত্ব পালন করেন আর কি। জি, আপনি বলছেন যে আমি ডিফারেন্ট বা একটা পেশাগত জায়গার কথা বলেছি। যদি ধরেন আমি অন্য কোনো পেশার কথাও ধরেন একজন ডক্টর যিনি কানের ডাক্তার, তিনি নিশ্চয়ই আসলে হাড়ের ডাক্তার না, বা তিনি আবার হাড়ের ডাক্তার হবেন, তিনি আবার হার্টের ডাক্তার হবেন, এটা হয় না আসলে। কোনো মানে রাজনীতিকেও যদি আমি একটা এরিয়া ধরি, একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারেন তখনই যদি ওই দলে যোগ্য লোক না থাকে, তিনটি আসনে বসবার মতো লোক না থাকে। তো একই ব্যক্তিকে আপনারা আবার দুবারের বেশি প্রধানমন্ত্রীও হতে হবে সেটাও দেখতে চান? মানে দেশে কি যোগ্য লোকের অভাব, না শুধুমাত্র আপনাদের দলে যোগ্য লোকের অভাব? না, দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসে যে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই ঘোষণাটি এসেছে কিন্তু বিএনপির পক্ষ থেকে। অর্থাৎ একটা পরিবর্তন কিন্তু শুরু হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতেও এই জিনিসটি অতি দ্রুততম সময় কার্যকর হবে। তো এরকম একটি পদক্ষেপ তো এসেছেও বিএনপির পক্ষ থেকে প্রথমেই, সেই বিষয়টাও তো অ্যাপ্রিসিয়েট করা উচিত বলে আমি মনে করি। এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং এখন যে আলোচনাটি আসছে যে তাহলে একবার গ্যাপ দিয়ে তৃতীয়বার কেন হতে পারবে, তো আমি মনে করি যে এটাও এখন আলাপ আলোচনা হচ্ছে। ঐকমত্য কমিশন বিভিন্ন দলগুলোর সাথে বৈঠক করছে। আমি বিশ্বাস করি যে একটা জায়গায় পুরো বাংলাদেশ, পুরো জাতি এক জায়গায় অবশ্যই একটা ঐকমত্যে পৌঁছাতে পারবে এই বিষয়ে। একটা জায়গায় কি পুরো জাতি ঐক্যমত্যে পৌঁছাতে পারবে, বা সেটা কি আসলে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন? আপনারা বলছেন, যেমন আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে দেশের চলমান সংস্কার নিয়ে সবাইকে সব বিষয়ে একমত হতে হবে বলে তিনি মনে করেন না। তিনি বলছেন যে সবাইকে যে একমত হতে হবে, এটা যারা চিন্তা করে এটা তো একটা বাকশালী চিন্তা। না, এটা ডেফিনেটলি, সবাই যদি সবকিছুতে একমত হতো তাহলে তো দেশে আর রাজনীতি বা দেশে কোনো ধরনের মত পার্থক্য বা এই ধরনের কোনো বিষয়ই থাকতো না। তাহলে তো সবাই এক ব্যক্তি, এক দল, এক রাষ্ট্র, যেটা বাকশাল, সেরকমই হয়ে যেত, তাই না? অবশ্যই এখানে আমাদের মত পার্থক্য থাকবে, এবং গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে যে বিভিন্ন মতের মানুষ এখানে একসাথে পাশাপাশি তারা অবস্থান করবে, এবং সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে। সকল বিষয়ে যদি সবাই একমত হয়ে যায়, তা এটা তো সম্ভব না কোনোদিনও, আমি মনে করি। মোহাম্মদ শিশির মনির, সরকারের অভ্যন্তরে অবাধ দুর্নীতির প্রতিবাদে মার্চ টু দুদক কর্মসূচি পালন করলো গণ অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ। এক বছরের কম সময়ের একটি সরকার, এবং এটি কোনো নির্বাচিত রাজনৈতিক সরকারও নয়। এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কর্মসূচি, মানে কেউ কেউ বলে যে এ সরকারের দেহটা অন্তর্বর্তী হলেও মনটা নাকি জামাত, সেই মনে দুর্নীতি ঢুকলো কি করে? দেখেন, যে কারো বিরুদ্ধে যখন আপনি দুর্নীতির অভিযোগ করবেন, তখন আপনাকে স্পেসিফিক বলতে হবে যে কি কারাপশনের কথা আপনি বলছেন। পত্রপত্রিকাতে দেখতে পাচ্ছি যে কোনো উপদেষ্টার পিএস ছিলেন, কে কি করেছেন, তাকে সাসপেন্ড করা হয়েছে। এটা বাংলাদেশ থেকে দুর্নীতি তো আপনি হঠাৎ করে দূর করতে পারবেন না। দুর্নীতিটা এখানে ইনগ্রেইনড, ইট স্টার্টেড ফ্রম দ্য রুট লেভেল এন্ডিং আপ টু দি হাইয়েস্ট লেভেল। এটা প্রসেসের মধ্যে কারাপশন আছে। আমরা কোর্টে কাজ করি,
নিম্ন আদালতে দেখেছি, উচ্চ আদালতে দেখেছি, প্রসেসের মধ্যেই করাপশনটা ইনগ্রেইন। ফলে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন দেশ চালাচ্ছে, সবাই ভালো মানুষ হয়ে গেছে, এই কথা বলাটাই একটা ইউটোপিয়ান স্কিম। তারপরেও পার্টিকুলারলি যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আসে, আমি মনে করি ডেফিনেটলি হি অর শি মাস্ট বি প্রসিকিউটেড, এবং এতে তদন্ত হওয়া উচিত। ইনকোয়ারি হবে, প্রথম ইনকোয়ারিতে অ্যাপ্রুভাল হবে কমিশনের, অ্যাপ্রুভালের পরে এটি মামলা দায়ের হবে, মামলার পরে তদন্ত হবে, তদন্তের হয় চার্জশিট হবে। সে যদি যুক্ত থেকে থাকে অবশ্যই তার বিরুদ্ধে এই উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এতে কোন দল, কোন সরকার, কে পক্ষে কে বিপক্ষে, দিস ইজ এ ম্যাটেরিয়াল। করাপশন ইজ অলওয়েজ এ করাপশন। যে দুর্নীতির বিরুদ্ধে ধরেন স্টেপ নিতে গেলেও তো যারা গণ অভ্যুত্থানের পরে যারা সকলে মিলে যে সরকারটি গঠন হয়েছে, সকলের তো এক ধরনের ঐক্যমত্য বা এক ধরনের একটা পয়েন্ট এসে এগ্রি করা দরকার। কিন্তু আজকে দেশের চলমান সংস্কার নিয়ে যেটা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মাহমুদ চৌধুরী, যে সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে, এটা তো একটা বাকশালী চিন্তা। এবং তিনি যেটা মিন করেছেন বা বলেছেন যে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবেও, কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন, চিন্তা ভাবনা থাকবে, ভিন্ন মত থাকবে। বিষয়টা হচ্ছে যেখানে ঐক্যমত্য হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার সুযোগ নেই। এর বাইরে যেটা করতে যাবেন সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। যেসব পয়েন্টে সকলের একমত, সেটার বাইরে সংস্কারের সুযোগ কি আদৌ আছে কিনা? দেখুন, এখন যে সংস্কার প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে, এই যে দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন, কি জন্য? ওনারা বলছেন তার পরবর্তী রোডম্যাপ হলো একটা চার্টার হবে। চার্টারে তারা স্বাক্ষর করবে যারা স্টেক হোল্ডার্স। করলো একটা চার্টারে স্বাক্ষর, 20টা বিষয়ে একমত হলো। 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে কি পারবে না, আমরা একমত হলাম, সকল দল একমত হলো 2বারের বেশি হতে পারবে না, অথবা 3বারের বেশি হতে পারবে না লাইফ টাইম, অথবা আমরা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, এটাতেও একমত হওয়া গেল, অথবা একজন ব্যক্তি একই সাথে 2টো কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করতে পারবে না, এটার সঙ্গেও একমত হলো কিংবা হলো না। এই যে একটা চার্টারে যদি 20-25টা পয়েন্ট থেকে থাকে, এই চার্টারটা সবাই স্বাক্ষর করে, তাহলে কি সংবিধান সংশোধন হয়ে গেল? মেজর কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিএনপি কি বলছে? যে চার্টারে আমরা সিগনেচার করব, যেগুলোতে একমত হবে সেখানে সিগনেচার করব, তারপরে পার্লামেন্ট ইলেকশন হবে, অতীতের সিস্টেমে পার্লামেন্ট ইলেকশন হবে। এই অতীতের সিস্টেমে যারা মেজরিটি পাবে, 2/3 মেজরিটি পাবে, তারাই এসে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করবে, বাকিরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে পারবে না। এখন প্রশ্ন, এখন আমরা চার্টারে যেগুলোতে একমত হলাম, ইলেকশন হলো, 2/3 মেজরিটি বিএনপি পেল না, তাহলে কে করবে এটা? কে হবে অপোজিশন? অপোজিশন যদি একমত না হয়, এইভাবে আমরা একটা চার্টার করেছিলাম তো 1991 সালে। চার্টার করে শাহাবুদ্দিন সাহেবকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে নিয়ে রাষ্ট্রের ইলেকশন করিয়ে আবার তাকে প্রধান বিচারপতি বানিয়েছিলাম। এগুলো তো সাংবিধানিক বিধান ছিল না, কিন্তু আমরা করেছি। সেটা করে আমরা 11তম সংবিধানের সংশোধনের মাধ্যমে এটা রেকটিফাই করেছি, করে তারপর বৈধতা দিয়েছি। এটা নিয়ে মামলাও হয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। ফলে এই যে একটা আর্গুমেন্ট করা হচ্ছে, আমার বিবেচনায় হওয়া উচিত কি জানেন? হওয়া উচিত যে চার্টারটা হবে, চার্টারটাকে গণভোটে পাঠানো উচিত। গণভোটে পাঠিয়ে সবাই মিলে পিপল কর্তৃক অ্যাপ্রুভ করে নেওয়া উচিত। অ্যাপ্রুভ করে বিএনপির 31 দফার মধ্যে একটা দফা কিন্তু যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, এটা ওনারাই প্রথম প্রস্তাব করেছেন। বাংলাদেশে 31 দফার মধ্যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে উচ্চ কক্ষ হবে, নিম্ন কক্ষ হবে। এই প্রস্তাব কিন্তু এখনকার সংস্কারের আগেও বিএনপির কর্তৃক দেওয়া প্রস্তাব। ঠিক আছে, এটাতে যদি সব দল একমত হয়ে যায়, ঐকমত্য কমিশন একমত হয়ে যায়, চার্টারে স্বাক্ষর করে ফেলে, তাহলে তো নতুন যে নির্বাচন হবে তা তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অধীনে হওয়া উচিত। তা যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অধীনে হতে হয়, তাহলে আগে কি করা উচিত? একটা গণভোটে পাঠানো উচিত, রেফারেন্ডাম হওয়া উচিত, রেফারেন্ডামটাকে অ্যাপ্রুভ করা উচিত, করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে নির্বাচন হওয়া উচিত, সেই পার্লামেন্টে গিয়ে বাকিটা করা উচিত। আমার কাছে মনে হয় অন্যথায় সংস্কার প্রক্রিয়াটা আনসার্টেন হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। জি, একটা এক্সাম্পল দিই, তাহলে বোধহয় বুঝবেন যে আমি আসলে কি মিন করতে চাচ্ছি। মানে তুরস্কেও তো আইন ছিল যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, তাই সাংবিধানিক বাধার কারণে রিসেপ তাইয়েপ এরদোয়ান কি করলেন যে 10 বছর প্রধানমন্ত্রিত্ব করার পর তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। মানে শাসন ব্যবস্থা পাল্টে দিয়ে সংসদীয় গণতন্ত্রের বদলে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু করলেন। মানে তাহলে সংস্কার করলেই বা কোনো চার্টারে সাইন করলেই মানে সেটাই হবে, কোনো না কোনো উপায় তো থাকে। কেউ যদি স্বৈরশাসক হতে চায়, আসলে চার্টার করে বা কোনো নিয়ম করে কি তাকে আটকানো সম্ভব? এক্স্যাক্টলি নট। কিন্তু তারপরেও কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে যখন রিসেপ তাইয়েপ এরদোগান এই পরিবর্তনটা আনলেন, তখন তাকে কনস্টিটিউশনে পরিবর্তন আনতে হয়েছে। আগে কনস্টিটিউশন তাদের পার্লামেন্টারি সিস্টেমটা যেটা ছিল, এটাকে চেঞ্জ করে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যেতে হয়েছে, এছাড়া পসিবল হয়নি। কিন্তু আমাদের দেশে আমরা এখন পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমে আছি। এখানে প্রাইম মিনিস্টার ইজ দি হেড অফ দি গভর্নমেন্ট, এট দ্য সেম টাইম লিডার অফ দি হাউস। তো এখন যদি আমরা এখান থেকে চেঞ্জ করে আবার প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে যেতে চাই, আমরা তো প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে ছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তো প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে ছিলেন, আগেও আমরা প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে ছিলাম। আমরা কিন্তু বেগম খালেদা জিয়ার আমলেই এখান থেকে চেঞ্জ করে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আসছি। এখন যদি কেউ নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ ডেমোক্রেসি চেঞ্জ করতে চায়, তাহলে তাকে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। অ্যামেন্ডমেন্ট যদি লাগে 2/3 মেজরিটি প্রয়োজন, একটু ডিফিকাল্ট প্রসেস।
কিন্তু আর সম্ভব। সম্ভব, অবশ্যই। জি। এবং ডেমোক্রেসিতে কি হয়, সবসময় একটা চেকস এন্ড ব্যালেন্স দিয়ে রাখা হয়, এটাই ডেমোক্রেটিক। অনেকেই এই ধরনের প্রশ্ন করছে যে আদালত বলছে ওই নির্বাচনটাই অবৈধ, তাহলে তিনি কি করে মেয়র হিসেবে শপথ নেন? এইটা একটু ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে, আইনি ব্যাখ্যা। দ্বিতীয়ত, চট্টগ্রামে এই ধরনের ঘটনা ঘটার পর আবার ঢাকায় দক্ষিণ সিটিতে একই ধরনের একটি রায় আসাতে আরো জনমনে প্রশ্নগুলো বেশি চট্টগ্রামের যখন হচ্ছে কিনা? হিসাবটা হয়েছিল ওইটাও আমি একটু বলে রাখি যে এটা কিন্তু মেয়াদেরও ব্যাপার আছে। ইশরাক হোসেনের ব্যাপারটা আমি কেন বললাম চূড়ান্ত রায় দেখার পরে মন্তব্য করব, কারণ যে টাইম ফ্রেমটা ছিল আমার দৃঢ়ভাবে এক্সাক্ট ডেটটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে সম্ভবত ফেব্রুয়ারির 25 বা 26 তারিখের দিকে ওই যে উত্তরের মেয়র আতিকুল এবং ওই মেয়র তাপস 2020 সালে তারা শপথটা নেয়। এটার পরে পরবর্তী 5 বছর যদি হিসাব করেন তাহলে ওই যে 5 বছরের যে টাইম ফ্রেম অলরেডি সেটা কিন্তু বার্ড হয়ে যাওয়ার কথা। কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে ঘটনা ঘটেছিল অন্য একটা ঘটনা। চট্টগ্রামের ইলেকশন হয়েছিল 2021 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে, মানে ওইটা কিন্তু 5 বছরের কোরামটা এখনো পুরোপুরি পূর্তি হয় না। এবং ওই জায়গায় ওই টাইমের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে এই 5 আগস্টের পরবর্তী সময়ে সিটি কর্পোরেশনের মেয়রদের যখন বিলুপ্ত করে দেওয়া হলো, ওই জায়গায় কিন্তু চট্টগ্রাম ধরে উল্লেখ করা ছিল এবং পরবর্তীতে কিন্তু এই গেজেট থেকে অফিসিয়ালি চট্টগ্রামকে বাদ দিয়ে দেওয়া হয়। মানে ওইটার লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আলাদা, ঢাকার এই ব্যাপারটা আলাদা। আর ইনফ্যাক্ট এমনও হতে পারে, আমি জানি না, কারণ আজকে ইশরাক হোসেনের বক্তব্য যেটা শুনলাম এখন পর্যন্ত উনি কোনো ডিসিশন নেন নাই যে উনি মেয়র হবেন কি হবেন না। তবে আমার কাছে যেটা মনে হয় এই ব্যাপারটা দলীয় ফোরামে নিশ্চয়ই উনি আলাপ আলোচনা করবেন, কারণ দলীয় নমিনেশনেই উনি মেয়রাল পদে দাঁড়িয়েছিলেন। এমনও হতে পারে এটা স্রেফ একটা সেরিমোনিয়াল পোস্টও হতে পারে যে পরবর্তীতে জাস্ট তাপস অবৈধ ছিলেন এবং উনি মূলত জিতে গিয়েছিলেন, এইটার একটা অফিসিয়াল ফ্রেমওয়ার্ক হিসেবে দাঁড়িয়ে থাকলো। তারপরে উনি হয়তো বা না বসলেও এটা কিন্তু অফিসিয়ালি রেকগনাইজড হবে যে ওই টাইমে তাহলে অবৈধ ছিল এবং এটার জেতার ব্যাপারটা ছিল। তবে এই সব কিছুই ডিপেন্ড করবে চূড়ান্ত রায়টা দেখার পরে, তারপর আমরা লিগ্যাল একটা মন্তব্য করতে পারবো। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। বিএনপির নির্বাচনে অংশগ্রহণ না করার পেছনে কারণ আমরা সবাই জানি, কিন্তু ইশরাকের মেয়রের বিষয়টি হওয়ার বিষয়টি কিন্তু অনেকেই অজানা। অবশেষে জানতে পারলেন। এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।